নমস্কার আমার সকল ভাই ও বোনেরা। 2024 সালে জিএনএম এএনএম ক্র্যাক করা এবং একটি গভর্নমেন্ট কলেজে সিট হাতের মুঠোয় নেওয়ার স্বপ্ন তো তোমরা সবাই দেখছো। সফলতা পাওয়ার মতো পরিশ্রম করছো তো? পরিশ্রম না করলে করতে হবে, এখনো সময় যায়নি। পরিশ্রম করে 70 থেকে 75 দিন যদি ভালো করে প্রতিদিন যদি তুমি 8 ঘন্টা করে পড়তে পারো, 7 ঘন্টা করতে পড়তে পারো, আর মিনিমাম যদি 8 ঘন্টা 7 ঘন্টা না পারো 5 থেকে 6 ঘন্টাও পড়তে পারো, ভালোভাবে পড়তে পারো, মাথায় ভালোভাবে স্ট্র্যাটেজি করে পড়তে পারো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ এর কোন কোন অধ্যায় পড়তে হবে সেই ভিত্তিকভাবে পড়তে পারো, কথা দিলাম 2024 সালে তুমিও জিএনএম পাস করবে বা এএনএম পাস করবে। কিন্তু তার আগে তোমাকে পড়তে হবে বায়োলজি, কারণ এর মধ্যে রয়েছে 50 মার্ক, আর 50-এর মধ্যে তোমাকে 35 তুলতে হবে। আজকে আমাদের টপিক অঙ্গজনন, আর আজকের ভিডিওটা আমার সেই বন্ধু বান্ধবী বা আমার ভাই বা বোন তার জন্য যাকে আমি কালকে কথা দিয়েছিলাম যে জনন চ্যাপ্টারের আমি প্রত্যেকটা ক্লাস আমার চ্যানেলে আপলোড করব। জনন চ্যাপ্টার থেকে আসা প্রত্যেকটা এমসিকিউ আমার চ্যানেলে আমি আপলোড করব, কথা দিয়েছি, কথা রাখবো। চলো আজকে আমাদের টপিক হচ্ছে উদ্ভিদ জনন। আর উদ্ভিদ জনন যখন আমি পড়তে আসবো আমাকে দেখতে হবে এই উদ্ভিদ জননকে 3 ভাগে ভাগ করা হয়। ক ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা অঙ্গজ জনন, তারপর অযৌন জনন, আর তারপর যৌন জনন। বেশি চিন্তা করবে না। জিএনএম পাস করতে চাও তো? চাও না জিএনএম পাস করতে? খাতা কলম নিয়ে বসো। কি করছো এখন? এমনি ভিডিও দেখে, নরমালি ভিডিও দেখে কিছু হবে না। যাও ব্যাগ থেকে খাতাটা বের করো, দুটো কলম নাও, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করতে শুরু করো। আমি শুধু নোট পড়াবো না, আমি নোটের মধ্যে থেকে বলবো কি ধরনের প্রশ্ন 2021, 2022, 2023 সালে এসছে, আর কি ধরনের প্রশ্ন 2024 সালের জনন অধ্যায় থেকে আসবে। ক্লিয়ার হয়েছে তো? নোট ডাউন করবে। তো উদ্ভিদ জননকে আমি ক ভাগে ভাগ করলাম? 3 ভাগে। আমার সঙ্গে মনে মনে বলবা, ঠিক আছে? চিল্লিয়ে আবার বলো না, লোকে ঘাবড়ে যাবে। উদ্ভিদ জননকে ক ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। প্রথমটা অঙ্গজ জনন, তারপর অযৌন জনন, তারপর অযৌন জনন, আর লাস্টটা যৌন জনন। দাদা আপনি তো আগের ভিডিওতে বলেছিলেন, যেটা আপনি প্রথম জনন চ্যাপ্টার নিয়ে ভিডিওটা দিয়েছিলেন সে মধ্যে আপনার চ্যানেলের মধ্যে, যে উদ্ভিদরা নাকি শুধু অযৌন জনন করে আর প্রাণীরা নাকি বলে শুধু যৌন জনন করে। না বন্ধু, না। একাধিক উদ্ভিদ রয়েছে যারা যৌন, অযৌন ও অঙ্গজ এই 3টি মাধ্যমে আপত্য জীবের জন্ম দেয় বা নতুন জীবের সৃষ্টি করে। ক্লিয়ার হয়েছে তো? উদ্ভিদ জননের 3টা ভাগ আমার সামনে ক্লিয়ার। এবার আমাকে দেখতে হবে প্রথম যে ভাগটা রয়েছে অঙ্গজ জনন, এটা উদ্ভিদ জননের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক। আর কোনো না কোনো পরীক্ষায় এই অঙ্গজ জনন নিয়ে প্রত্যেকবার প্রশ্ন আসে। সে ডাব্লিউবি, জেইর যে কোনো এক্সাম হোক, জেন পাস হোক, জিএনএম এএনএম হোক, আসবেই। অঙ্গজ জনন যদি আমাকে পড়তে হয়, এই অঙ্গজ জননকে কিন্তু 2 ভাগে ভাগ করে আমাকে পড়তে হবে। ক ভাগে ভাগ করে পড়তে হবে? 2 ভাগে ভাগ করে পড়তে হবে। কি দুটো ভাগ? কি দাদা দুটো ভাগ? কি? চলো দুটো ভাগ আলোচনা করি। অঙ্গজ জননের 2টো স্বাভাবিক ভাগ। ভালো করে নোট ডাউন করবে, খাতার মধ্যে নোট ডাউন করবে। প্রথম ভাগটির নাম হচ্ছে প্রাকৃতিক, পরের ভাগটির নাম হচ্ছে কৃত্রিম। প্রথম ভাগটির নাম হচ্ছে প্রাকৃতিক, পরের ভাগটির নাম হচ্ছে কৃত্রিম। ক্লিয়ার হয়েছে? অঙ্গজ জননকে 2 ভাগে ভাগ করব। কি কি? প্রথমটা প্রাকৃতিক, পরেরটা কৃত্রিম। প্রথমটা প্রাকৃতিক, পরেরটা কৃত্রিম। চলো আমার সঙ্গে মনে মনে একবার আলোচনা করে নাও। কিন্তু উদ্ভিদ জননকে ক ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। কি কি? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। এবার অঙ্গজ জনন যখন আজকে আমাদের টপিক, অঙ্গজ জননকে ক ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। ক্লিয়ার হয়েছে? এবার আমরা প্রাকৃতিক অঙ্গজ জননের একাধিক ভাগগুলো করব। দেখো তুমি যে অঙ্গজ জননটা করলে কি না, এই অঙ্গজ জননের কিন্তু 2টো ভাগ, প্রাকৃতিক আর কৃত্রিম। এই প্রাকৃতিকেরও আবার একাধিক ভাগ রয়েছে, কৃত্রিমেরও একাধিক ভাগ রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তুমি যাই কাজ করো ভালো করে শুনো। তুমি কোনো চাটাইয়ের ঘরে বসে ক্লাস করতে পারো, কোনো 24 তলা ফ্ল্যাটের উপর বসে ক্লাস করতে পারো। তোমার মধ্যে বুকের এখানে এনার্জি থাকা দরকার, এই বছর আমি ক্র্যাক করব। এই বছর জিএনএম এএনএম এর মধ্যে একটি সরকারি কলেজ পাবো। আর এই ফ্যাসিলিটি তুমি তখনই পাবে যখন মনে জেদ রাখবে। চলো দেখো আমরা প্রাকৃতিক অঙ্গজ জননের একাধিক ভাগগুলো দেখে নিব। কারণ প্রাকৃতিক অঙ্গজ জননের যে ভাগগুলো আছে, আমি তোমাকে বলছি, যে ভাগগুলো আছে সে যে কোনো ভাগ হোক, যে কোনো ভাগ হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, এটা 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 বা এটা বা এইটা,
অঙ্গ জননের প্রত্যেকটা ভাগ এবং প্রত্যেকটা ভাগের প্রত্যেকটা উদাহরণ এইবার জেএনএম এএনএম পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই একদম কিন্তু স্কিপ করবে না ভিডিও, তুমি পুরোপুরি প্রত্যেকটা ভিডিওর ব্যাখ্যা দেখো, প্রত্যেকটা উদাহরণ দেখো এবং আমার সঙ্গে কিন্তু নোট ডাউন করতে শুরু করো। চলো আমি তোমাকে ক্লিয়ারভাবে বলছি, দেখো ক্লিয়ারভাবে বলছি, প্রত্যেকটা উদাহরণ আমরা ব্যাখ্যা করব, তবে অধ্যায় ভিত্তিকভাবে আমরা করি যেভাবে। তো আমাদের প্রথমে এসছে এই প্রাকৃতিক পদ্ধতিতে যে অঙ্গজনন হয় তাকে ক ভাগে ভাগ করা হয়। দেখো তো প্রথম ভাগটার নাম হচ্ছে বার্ডিং। কি নাম? বার্ডিং। ব্যাখ্যা করব বার্ডিং কাকে বলে। দ্বিতীয় ভাগটার নাম কি হচ্ছে? খন্ডিভবন। তারপর বুলবিল, তারপর ফিশন, মাথায় রাখবো ফিশন এককোষী ব্যাকটেরিয়ার মধ্যে লক্ষ্য করা যায়। তারপর অস্থানিক মুকুল, তারপর মূলের সাহায্যে যে অঙ্গজনন ঘটে, তারপর পাতার সাহায্যে যে অঙ্গজনন ঘটে, লাস্টটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। তোমার সামনে ক্লিয়ার 1 2 3 4 5 6 7 আর 8, এই 8টা ভাগে অঙ্গজননকে ভাগ করা হয়। আর আমি তোমাকে বলছি 8টা ভাগে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। কি আসবে দাদা? অঙ্গজনন থেকে প্রশ্ন কি আসবে? কি আসবে ক্লিয়ারভাবে বলুন না। এগুলো কি মুখস্থ করতে হবে? 8টা? এই 8টা মুখস্থ করতে হবে না। কি বললেন? 8টা মুখস্থ করতে হবে না? তো প্রশ্ন আসবে কোথা থেকে আসবে? প্রশ্ন আসবে প্রত্যেকটা ভাগের উদাহরণ থেকে। কিন্তু সাবধান, আজকাল কিন্তু WBJEE আঙ্গুল সোজা করে প্রশ্ন করছেন। আমি আগেই বলেছি আঙ্গুলটা টেরা করে প্রশ্ন করছে, মানে বার্ডিং এর ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে, খন্ডিভবনের সংজ্ঞার ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে, বুলবিল, ফিশন, অস্থানিক মুকুল, মূলের সাহায্যে, পাতার সাহায্যে এবং পরিবর্তিত কাণ্ডর ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে। শুধু উদাহরণ পড়ে গেলে কিন্তু আবার পাস করা মুশকিল হয়ে যাবে। কি করতে হবে? প্রত্যেকটা ব্যাখ্যা করতে হবে। চলো এবার কিন্তু আমরা ব্যাখ্যার দিকে এগিয়ে যাই। প্রত্যেকটা ব্যাখ্যা করব কিভাবে কি প্রশ্ন আসতে পারে, নোট ডাউন করবে আর একটু স্কিপ করবে না, কারণ 1 সেকেন্ড স্কিপ একটা প্রশ্ন হাত থেকে ছুটে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখবে। দেখো এবার আমরা প্রাকৃতিক অঙ্গজননের প্রত্যেকটা ভাগ জানলাম এবং প্রত্যেকটা ভাগের ব্যাখ্যামূলক আলোচনা কিন্তু আমাকে করতে হবে। আর আমি সবার আগে জানলাম প্রাকৃতিক অঙ্গজননের যে ভাগগুলো আছে তার প্রথম ভাগটার নাম হলো বার্ডিং। কি নাম? প্রথম ভাগটার নাম হলো বার্ডিং। বার্ডিং কি জিনিস দাদা? ক্লিয়ারলি বলুন, বার্ডিং কি জিনিস? জানা নাই তো বার্ডিং কি জিনিস? আর এখান থেকে প্রশ্ন আসে। শুধুমাত্র তুমি বার্ডিং এর উদাহরণ পড়ে গিয়ে জেএনএম এএনএম পাস করতে পারবে না। কি পড়তে হবে তাহলে? বার্ডিং এর ভিতরে যে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে সেগুলো জানতে। এবার তুমি আশা করি নোট ডাউন করছো তো? জেএনএম পাস করার ইচ্ছা থাকলে তোমাকে প্রত্যেকটা জিনিস নোট ডাউন করতে হবে, তাহলেই স্বপ্নটা পূরণ হবে। দেখো বার্ডিং কি বলছে? জননকালে মাতৃকোষ থেকে এক বা একাধিক উপবৃদ্ধি সৃষ্টি হয়। ওটা কি জিনিস দাদা? এক বা একাধিক উপবৃদ্ধি বলতে কি বলছেন? দেখো আমি ভেবে নাও মাতৃকোষ, আমার একটা অংশের কি হবে? উপবৃদ্ধি সৃষ্টি হবে, একটা অংশ বেড়ে যাবে। ভেবে নাও আমার হাত থেকে আমার বডিটা একটু একটু করে বাড়তে শুরু করছে, অনেকটা বেড়ে গেছে। ভালো করে বুঝো, আদৌ আমার মধ্যে কিন্তু অঙ্গজনন হবে না। আমি বোঝানোর ক্ষেত্রে বলছি অঙ্গজনন মূলত এককোষী উদ্ভিদ দেহে হয়। ক্লিয়ার? কিন্তু তুমি যাতে ঘরে বসে বুঝতে পারো, রাজ্যের যে কোনো জেলা থেকে তুমি তো ভিডিওটা দেখছো, কি জন্য দেখছো? যাতে এবার পাস করতে পারো। তো ঘরে বসে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার লাভটা হবে। ভালো করে বুঝো। ধরে নাও আমি একটা এককোষী গাছ আছি, আমার একটা অংশের উপবৃদ্ধি হচ্ছে, বাড়ছে। এই যে উপবৃদ্ধি হচ্ছে, যে অংশটা আমার বাড়ছে তাকে আমি বলবো কোরক। ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় আসা প্রথম প্রশ্ন নোট ডাউন করেছো তো? কি প্রশ্নটা কি দাদা? কোরক কোন জননে লক্ষ্য করা যায়? অঙ্গজননে লক্ষ্য করা যায়। কোরক অঙ্গজননের কোন বিভাগে লক্ষ্য করা যায়? বার্ডিং এ লক্ষ্য করা যায়। কোরক মাতৃকোষে কি হয়, কিসের ফলে কোরক লক্ষ্য করা যায়? মাতৃকোষের একটি অংশে উপবৃদ্ধি ঘটলে, কোনো অংশের বৃদ্ধি ঘটলে সেখানে কোরক লক্ষ্য করা যায়। তিনটা প্রশ্ন নাকি বলে এই 1 লাইন বা 1.5 লাইনের মধ্যে রয়েছে। এর জন্য বলি ডিটেলসে পড়ো, অধ্যায় ভিত্তিক পড়ো। ওই কোনো ABCD চ্যানেল নিয়ে আসলো, কোনো দাদা পড়ে আসলো, চ্যানেলের নাম হচ্ছে ABCD দিয়ে দাঁড়িয়ে গেল, তোমাদের পড়তে হবে এমসিকিউ পড়ে পাস করতে পারবে না বন্ধু, গ্যারান্টি দিচ্ছি। কারণ 2021, 2022, 2023 3 বছরই পড়ানো আছে। আর আমি দেখেছি যারা পাস করেছে অধ্যায় ভিত্তিকভাবে পড়েছে। ভালো করে নোট ডাউন করো। তাহলে কি হলো? জনন কোষের মধ্যে কি একটা অংশের বৃদ্ধি ঘটলো, তাকে বললাম কোরক। এইবার যখনই কোরক হলো, এই অংশটা বৃদ্ধি হলো, কার মধ্যে ঘটছে? আমি কিছুক্ষণ আগে বললাম কত কোষী? এককোষী জীবের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। এবার এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন ঘটবে?
এক কোষের মধ্যে কোন ধরনের কোষ বিভাজন? অ্যামাইটোসিস। ঠিক তখন যখন আমার এই অংশটা বেড়ে গেছে, ওই আমি তো এক কোষে এখানে ব্যাকটেরিয়া, তাই না, দাঁড়িয়েছি, এই অংশটা বেড়ে গেছে, এইবার আমার মধ্যে কি হবে? অ্যামাইটোসিস, কোষ বিভাজন ঘটবে। আর কোষ বিভাজন মানে কি? আমার অংশ থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তখনই এই অংশটা আমার থেকে আলাদা হতে শুরু করবে, এবং এখান থেকে যখন আলাদা হতে শুরু করবে আমার নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর একটু পরিবর্তন করবে। ভালো করে দেখো কি বলছে, মাতৃকোষের নিউক্লিয়াস অ্যামাইটোসিস পদ্ধতিতে দুটি খণ্ডে ভাগ হয়ে যায়। মানে যখনই আমার দেহ এই অংশটা বৃদ্ধি ঘটে গেছে, আমার দেহের নিউক্লিয়াস অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কটি খণ্ডে ভাগ হবে? দুটি খণ্ডে ভাগ হবে। আগে কটা ছিল? একটা। যে উপবৃদ্ধি করছে কটা খণ্ডে ভাগ হয়ে গেল? দুটো খণ্ডে যখনই ভাগ হলো, এর একটি খণ্ড কিন্তু সাইটোপ্লাজম সহ একটি কোরকের মধ্যে প্রবেশ করবে। মানে সাইটোপ্লাজম সহ একটি অঙ্গ আমার কিসে? কোরকের মধ্যে প্রবেশ করবে। আর যেই কোরকে প্রবেশ করলো, বাস কেস হয়ে গেল। কি হলো? এই অংশ আর এই অংশ আলাদা হয়ে গেল। এইবার যখনই আলাদা হয়ে যাবে, বাস নতুন জীবের সৃষ্টি, সঙ্গে সঙ্গে সেই পদ্ধতির নাম বার্ডিং। আর মাথায় রাখবা, এক কোষী জীব যার মধ্যে বার্ডিং হয় সেটি কি? ইস্ট। আশা করি তোমরা ইস্ট সবাই চিনো। পাউরুটি খেয়েছো তো? আরে তুমি যদি গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াও না, পাউরুটি বিক্রি হবে, দেখবে এক ধরনের পাউরুটি আগে আমরা খেতাম, এখন তো সব শহরের মানুষ দামি দামি পাউরুটি খাচ্ছে, গমের পাউরুটি, এই পাউরুটি। অত পাউরুটি না, গ্রামে আগে 3 টাকার একটা দেখো মোটা পাউরুটি বিক্রি হতো, কোনো কাটাকাটি না, জয়েন্ট থাকতো, খেতে সেই মিষ্টি লাগতো, ব্যাপক পরিমাণ ইস্ট থাকে। আর যারা বুঝতে পারো নি, পিজা খাও না, পিজা ডমিনোসে যাবা, দেখবো কত রকম পিজা, এই পিজা ওই পিজা, চিকেন বাটারফ্লাই পিজা, এই পিজার মধ্যেও কি দেবে? ইস্ট। আর এই ইস্ট যে পদ্ধতিতে জনন সম্পন্ন করে সেটা অঙ্গজনন। আর অঙ্গজননের কোন ভাগ বন্ধু? নাম তার বার্ডিং। তাই পরীক্ষায় যদি এই বছর তোমার প্রশ্ন থাকে, ইস্ট নিম্নলিখিত কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? প্রথম, অঙ্গজনন। অঙ্গজননের কোন ভাগ? প্রাকৃতিক অঙ্গজনন। প্রাকৃতিক অঙ্গজননের কোন ভাগ? বার্ডিং। ক্লিয়ার হয়েছে? আর ইস্টের মধ্যে কিন্তু কোরক লক্ষ্য করা যাবে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। চলো এবার আমরা পরবর্তী পয়েন্টটা দেখে নিই। বার্ডিং এর পরের ধাপটা কিন্তু আমাদের সামনে উপস্থিত, আমরা দেখতে পাচ্ছি। বার্ডিং এর পরের ধাপ হচ্ছে খণ্ডীভবন। উদাহরণ তো পড়বই, কিন্তু তোমার সবার আগে দরকার ব্যাখ্যামূলক আলোচনা, যার জন্য ভিডিওটা দেখছো। দেখো আমি আবার বলছি, আলতু ফালতু ইউটিউব চ্যানেলে এমসিকিউ কোশ্চেন দেখে কিন্তু পাস করা যাবে না। আর আমি তোমাদের জন্য জিএনএম কোর্স নিয়ে এসেছি, হ্যান ত্যান কিরকম ক্লাস করে সেটাও জানো না, সেখানে ভর্তি হয়ে লাভ হবে না। একবার কমিউনিটি পোস্টে যেও, আমি একটা চ্যানেলে গেলাম, আমি গিয়েছি, আমার এক বান্ধবী হয়, সে জিএনএম করে, অলরেডি জিএনএম করে, 2021 পরীক্ষা দিয়ে পেয়েছে। তো সে আমাকে চ্যানেলটা পাঠালো। ভেবে দেখো কত বড় চ্যানেল, যার 70 থেকে 72 হাজার সাবস্ক্রাইবার। সে ভদ্রলোক কি করেছে? প্রথমে লিখেছে আমার কাছ থেকে এবছর 400 জন পাস করেছে, আর কয়েকদিন আগে আবার একটা কমিউনিটি পোস্ট দিচ্ছে আমার কাছ থেকে 500 জন পাস করেছে। কি করে 500 জন পাস করে? তুমি কি ক্লিয়ার না? প্রথমে 400 জন, তারপর 500 জন। ও না, তুমি জানতে না যে আরো বাচ্চারা পেয়েছে, পরে হট করে চলে এসছে তারা, তাই না? চক্রান্ত, গরিবের টাকা লুট করার চক্রান্ত, আর কিছুই না। গরিবের টাকা যে লুট করবে, উপরওয়ালা কিন্তু উপর থেকে তার ক্ষেত্রে দেখছে। আর তুমি যদি মধ্যবিত্ত আর দরিদ্র পরিবারের হয়ে থাকো, পাস করতে তুমিও পারবে, কিন্তু তার জন্য তোমার কোনো কোচিংয়ের দরকার নাই। দরকার আছে তোমার অধ্যায় ভিত্তিক প্রিপারেশনের। ভালো করে এই রকম করে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন করো। আর আমি তোমাকে কথা দিলাম, ভালো করে পড়লে, আর যে চাটাইয়ের ঘরে আছো বা টিনের ঘরে আছো, একবার যদি সার্ভিসটা হয়ে যায় না, 2 তলা 3 তলা তুলতে অপেক্ষা করতে হবে না। করো, ভালো করে ক্লাসটা করো। দেখো আমাদের সামনে দ্বিতীয় যে পয়েন্টটা বার্ডিং এর পর, সেটা হচ্ছে খণ্ডীভবন। খণ্ডীভবন কি দাদা, ক্লিয়ার বলুন। দেখো আমি তোমায় ক্লিয়ার ভাবে বলছি। মূলত পার্বত্য অঞ্চলে, ধরো না, পার্বত্য অঞ্চলে কি থাকে? বরফ। বরফ বলে কিসে পরিণত হয়? জল। আর পাহাড় থেকে জল যখন নিচের দিকে পড়বে, আস্তে আস্তে পড়বে কি না, প্রবল ভাবে পড়বে। পার্বত্য অঞ্চল থেকে যখন জলস্রোত বা জলের ঢেউ প্রবল ভাবে নিচের দিকে পড়ে, এই জলস্রোতের আঘাতে কিন্তু অনেক সময় একাধিক উদ্ভিদ ভেঙে খণ্ড খণ্ড হয়ে টুকরো টুকরো হয়ে যায়। ভেবে না আমি একটা উদ্ভিদ, আর আমি কি করছি, আমার মধ্যে খণ্ডীভবন ঘটবে, বোঝানোর জন্য বলছি, আদৌ আমি উদ্ভিদ না। তো এবার আমি জলের মধ্যে বইছি, জলের স্রোত আমাকে বই নিয়ে যাচ্ছে, জলের স্রোত আমাকে কি করবে? আছাড় মারবে, ধাস করে আছাড়। কোথায় মারবে? পাথরের মধ্যে। আর আমি খণ্ডে খণ্ডে টুকরা টুকরা হয়ে যাব। ধরে নাও আমার কটা খণ্ড হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা খণ্ড হলো। ভাবো, তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে খণ্ডেও ভাগ হয়ে যেতে হচ্ছে, ভালো করে বুঝো। তো আমি যদি 8টা খণ্ডে ভাগ হই, কেমন হয় যদি 8টা খণ্ড থেকে আবার নতুন নতুন 8টা সমন্বয় বেরিয়ে আসে? মানে
8টা সুমন স্যারে বেরিয়ে আসছে, মানে কি বোঝাতে যাচ্ছেন? যতগুলো খণ্ড ততগুলো নতুন জীব। আর এই ধরনের যে জনন হচ্ছে সেটাকে অন্য কিছু না, কি বলবো বন্ধু, খণ্ডী ভবন। কি বলবো? খণ্ডী ভবন বলবো। খণ্ডী ভবন যত ভাঙবে, যত খণ্ড হবে, তত খণ্ড থেকে নতুন জীব। ভালো করে দেখো কি বলছে, জলস্রোতের আঘাতে জলজ প্রাণীর আক্রমণের ফলে, জলস্রোতের আঘাত বেশিরভাগ তার ফলেই হয়, এছাড়া জলজ প্রাণী মাছ টাছ এরা যদি কি করে আঘাত করে, এর ফলে যদি কোনো উদ্ভিদের দেহ কতগুলি খণ্ডে ভাগ হয়ে যায়, প্রতি টুকরো থেকে কি পুনরঙ্গ জীব গঠিত হয়, যতগুলা ভাঙবে ততগুলা নতুন জীবের সৃষ্টি হবে, তখন এই ধরনের জননকে খণ্ডী ভবন বলবে। আশা করি বুঝতে পেরেছো তো? স্বপ্ন আছে না পাস করার? করবে, কথা দিলাম করবে, কিন্তু 75 তুলতে হবে। যতজন ফর্ম ফিল আপ করুক, প্রচুর ছেলে মেয়ে, বাংলার প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে, কারো কথা শোনার দরকার নাই, পাস তোমাকে করতে হবে, তার জন্য অধ্যায় ভিত্তিক আলোচনা করতে হবে, পরীক্ষায় 75 আনতে হবে, বাস স্বপ্ন ক্লিয়ার। এবার এই খণ্ডী ভবনের একটা উদাহরণ কিন্তু খুব পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে। আর উদাহরণটা কি বন্ধু? উদাহরণটা হচ্ছে আমার উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে খণ্ডী ভবন নিয়ে? আশা করি নেই। দেখো, খণ্ডী ভবনের পর আমাদের দ্বিতীয় একটি পয়েন্ট রয়েছে, দ্বিতীয় পয়েন্টটা কিন্তু আমরা দেখিনি। এবার দ্বিতীয় পয়েন্ট কি আছে আমাদের? দ্বিতীয় পয়েন্ট আছে বুলবিল দ্বারা। ও দাদা, বুলবিল কি জিনিস? চলো বুঝাই তোমাকে বুলবিল কি জিনিস। কিন্তু বন্ধু নোট ডাউন করতে হবে, তুমি আমার ভাই হও কি বোন হও, যেই হও, কমেন্ট করতে হবে। নেক্সট পার্ট এর একটা আসবে, কিন্তু তখনই আসবে যখন কমেন্ট 100টা থাকবে। আমার দক্ষিণা তোমার কমেন্ট। কমেন্ট করবা তো? টাকা চাইনি বন্ধু, দক্ষিণা তোমার কমেন্ট আর একটা লাইক। তুমি যত আমাকে উৎস দিবা, তুমি কমেন্ট করবো, আমি বুঝতে পারবো আমার ওই বোন দেখছে, আমার এই ভাই দেখছে, ও আমার কাছ থেকে জিনিস চাচ্ছে, তখন আমি আটকাতে পারবো না। দেখছো তো ঘাম টপ টপ করে পড়ছে, এই ঘামের মধ্যে কখন ক্লাস করাবো, কখন উৎস আসবে? 42 ডিগ্রি গরম মালদাতে কখন উৎস আসবে? যখন তোমার একটা কমেন্ট আমি দেখবো। অবশ্যই কমেন্ট করবে। দেখো নেক্সট কি বলেছে, বুলবিল। এবার বুলবিল কি জিনিস আমি তোমাকে ব্যাখ্যা করে দেখাবো। তো বুলবিল এমন একটি জিনিস যেটা অঙ্গ জননের এক বিশেষ ভাগ। কি বলছে দেখি, কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। কাক্ষিক মুকুল, ওটা কি দাদা আবার কাক্ষিক মুকুল? ভালো করে বুঝো। সাপোজ একটা গাছ আছে, গাছে অনেকগুলো কি আছে, পাতা আছে, ধরুন এগুলা পাতা, এগুলা পাতা, গাছের পাতা। পাতার দেখবা এখান থেকে হঠাৎ একটা মুকুল বেরিয়ে এসছে, দেখো কি দেখো না, দেখো কি দেখো না। তো পাতার এইরকম জায়গা থেকে যে মুকুল বেরিয়ে আসে সেটাই কিন্তু কাক্ষিক মুকুল। ক্লিয়ার হয়েছে তো? কি বলছে ভালো করে দেখিনি। কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, মানে এই মুকুলটা কি হয়, স্ফীত। স্ফীত মানে কি বেটা? বড় হয়। স্ফীত মানে কি হয়? বড় হয়। তো কাক্ষিক মুকুল যখন স্ফীত হয়, কি বলছে ভালো করে দেখো, বুলবিল বলে, তখন তাকে কি বলবে? বুলবিল বলে, যা জনিত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের সৃষ্টি করবে। আর এই কাক্ষিক মুকুল যদি জনিত দেহ থেকে আলাদা হয়ে যায়, এই কাক্ষিক মুকুল যদি জনিত দেহ থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে অনুকূল পরিবেশের উপর ডিপেন্ড করে নতুন আবার একটা জীব হয়ে জন্ম নেয়, বা নতুন একটা জীব হয়ে নিজের জীবন ক্রিয়া সম্পন্ন করে, তখন এই ধরনের জননকে বুলবিলের দ্বারা জনন বলে। ক্লিয়ার হয়েছে? তখন এই ধরনের জননকে কি বলে? বুলবিলের দ্বারা জনন বলে। আর উদাহরণ অনেকগুলো উদাহরণ আছে, আর আমি তোমাকে বলছি এই কাক্ষিক মুকুলের উদাহরণ সব থেকে বেশি পরীক্ষা আছে, সব থেকে বেশি। তো এটাই তোমাকে কিন্তু কভার করতে হবে। দেখো কি বলছে, চুপড়িয়ালু, কন্দ, পুষ্প, শতাব্দী ইত্যাদি কিন্তু এর অন্যতম উদাহরণ। ক্লিয়ার হয়েছে? আশা করি অসুবিধা নেই। চলো এবার কাক্ষিক মুকুলের পরবর্তী আমি পয়েন্টটা তোমার সামনে ব্যাখ্যা করি। কাক্ষিক মুকুল অর্থাৎ বুলবিল দ্বারা যে জনন ঘটলো, তার পরবর্তী পয়েন্টটা কি আছে? তার পরবর্তী পয়েন্ট আছে আমাদের পাশে ফিশন। কি আছে? ফিশন। পরীক্ষা আসে, মোটামুটি আসে, খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু একবার দেখে নিব। কারণ WB যেই কোশ্চেন দিলে তোমরাই বলবা দাদা আপনি তো পড়াননি, পড়িয়ে দিচ্ছি, নোট ডাউন করে নিবে। দেখো ফিশন কি জিনিস ক্লিয়ারভাবে বর্ণনা করছি, নোট ডাউন করবে। কিন্তু বারবার একটা কথা বলছি, এমনি এমনি করছি না। যে পরিবারের সন্তান হও তুমি, পশ্চিমবঙ্গের যে জেলা থেকে দেখো তুমি, দক্ষিণের একদম সুন্দরবন না উত্তরের একদম দার্জিলিং, তোমাকে পাস করতে গেলে নোট ডাউন করতেই হবে। করো নোট ডাউন। চলো কি বলছে দেখি তো। এখানে আমাদের বলছে ফিশন কি জিনিস। দেখি কি জিনিস। কিছু এককোষী উদ্ভিদ দেখা যায়, কিছু এককোষী এমন উদ্ভিদ আছে যাদের মধ্যে ফিশন পদ্ধতিতে জনন লক্ষ্য করা যায়। কি বলছে দেখি, এক্ষেত্রে নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় দুভাগে ভাগ হয়ে যায়। দাদা নিউক্লিয়াস কই হয়? দুভাগে ভাগ হয়। তারপর কি হয়? এর দুভাগে ভাগ হয়ে পূর্ণত হয়ে পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে
পৃথক কোষে পরিণত হয় এবং পূর্ণতা প্রাপ্তির পর দুটি জীব বা দুটি উদ্ভিদের সৃষ্টি করে। ভালো করে বুঝো, এই ফিশন নিয়ে অনেক বায়োলজিস্টরা নানা রকম ব্যাখ্যা করেছে। অনেকে বলেছে একাধিক উদ্ভিদের মধ্যে হয়, অনেকে বলেছে ফিশন মূলত ব্যাকটেরিয়ার মধ্যে হয়। এক্স্যাক্টলি কিছুই না, একটা দেহ যেটার মধ্যে কি হয়, মাইটোসিস প্রক্রিয়া, এক্স্যাক্টলি মাইটোসিস প্রক্রিয়ার দ্বারা যখন হচ্ছে, তার মানে কার মধ্যে হবে, বহুকোষীর মধ্যে হওয়া উচিত, কিন্তু না, ফিশন এমন একটা জীব যার মধ্যে মাইটোসিস বিভাজন লক্ষ্য করা যাবে। আর এই মাইটোসিস বিভাজন লক্ষ্য করা গেলে সম আকৃতি বিশিষ্ট, সমক্রোমোজোম বিশিষ্ট দুটি জীবের সৃষ্টি হবে। দুটি জীবের সৃষ্টিকে কি বলা হয়, ফিশন। মূলত একাধিক বায়োলজিস্টরা বলেছে বেশ কিছু উদ্ভিদ এবং একাধিক বায়োলজিস্টরা বলেছে মূলত ব্যাকটেরিয়ার মধ্যে ফিশন পদ্ধতি জনন লক্ষ্য করা যায়। ক্লিয়ার হয়েছে? ফিশন নিয়ে কোনো সমস্যা নেই। এবার নেক্সট পয়েন্ট, ফিশনের পর নেক্সট পয়েন্ট কি আছে, অস্থানিক মুকুল। অস্থানিক মুকুলও সিম্পল পয়েন্ট, তোমাকে দেখতে হবে, পড়তে হবে, জানতে হবে। অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখতে হবে। ক্লিয়ার? অস্থানিক মুকুল কি জিনিস দেখি তো। অস্থানিক মুকুলের ক্ষেত্রে বলছে মূল কাণ্ড বা পাতার বিভিন্ন অংশ থেকে অস্থানিক মুকুল বা মূল উৎপন্ন হয়। কি বললেন, বুঝলাম না, উদাহরণটা কি এটা? আমি কিন্তু তোমাদের উদাহরণ পড়িয়েছি। দেখো, তোমাদের যদি আমি উদাহরণে নিয়ে যাই, এখানে দেখো আমি উদাহরণ লিখেছি। কোথায় গেল অস্থানিক মুকুল? হ্যাঁ, ও ক্ষমা করবে, এখানে কিন্তু তোমাদের অস্থানিক মুকুল পাঠটা আমার ছুটে গেছে। তোমরা না 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 আছে 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 ক্ষমা করবে, আছে আছে, আমি একটু দেখতে ভুলে গেছিলাম। তো দেখে না, অস্থানিক মুকুলের পাঠটাই কিন্তু আমি একে 3 ভাগে ভাগ করে এর উদাহরণগুলো ব্যাখ্যা করেছি। ইম্পর্টেন্ট কিন্তু, অস্থানিক মুকুলকে ক ভাগে ভাগ করেছি, 3 ভাগে ভাগ করেছি, আর 3 ভাগে ভাগ করে বর্ণনা করেছি। অস্থানিক মুকুলের প্রথম ভাগটার নাম হচ্ছে পত্রজ। কি নাম? পত্রজ মুকুল। উদাহরণ কি? পাথরকুচি। উদাহরণ কি? পাথরকুচি। অস্থানিক মুকুলের নেক্সট পার্টটা কি ছিল? কাণ্ডজ, মানে কাণ্ড থেকে নতুন জীবের সৃষ্টি। উদাহরণের নাম কি? গোলাপ। উদাহরণের নাম কি? গোলাপ। দেখো, গোলাপের ডাল কেটে তুমি নতুন গোলাপ লাগিয়েছো তো। আমি যখন, দেখো, আমি গ্রাম বাংলায় মানুষ, আমার কিন্তু ফ্ল্যাটে বাড়ি না। তো আমি কি করতাম, ছোটোবেলা দেখতাম দিদিরা গোলাপ গাছ লাগাতো, আমার গোলাপ ফুল খুব পছন্দ। আর ছোটোবেলা কাউকে ফুল দেওয়ার জন্য না, তোমরা ভাবিও না দাদা ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ভ্যালেন্টাইন ডেতে, না বন্ধু, না। তো ছোটোবেলা আমি যখন গোলাপ গাছটা নিয়ে দাঁড়াতাম, তো আমি দেখতাম গোলাপ গাছের ডাল কেটে দিদিরা আবার নতুন গোলাপ গাছ লাগাচ্ছে। আমি বলি কিভাবে হয়? দিদি বললো ডাল কেটে ওই কলপাড়ের ওখানে যে ড্রেন আছে, কলপাড়ের ওখানে রেখে দে, অটোমেটিক দেখবি গাছ বেরিয়ে আসছে। আমি করে দেখলাম, তাই হলো। তার মানে গোলাপ গাছের কাণ্ড থেকে যে নতুন গাছ সৃষ্টি হচ্ছে, তাই কিন্তু একে অস্থানিক মুকুলের মধ্যে কাণ্ডজ ভাগে আমি রেখেছি। ক্লিয়ার হয়েছে তো? নেক্সট পয়েন্ট কি বলছে? মূলজ, মানে মূল থেকে নতুন জীবের সৃষ্টি। দেখবে এই মূলজের মধ্যে পটল আর রাঙা আলু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর অনেকবার পরীক্ষায় এসছে। নোট ডাউন করলে তো? স্ক্রিনশট নিয়ে নাও, আশা করে নিয়ে নিয়েছো। কি বলছে? অস্থানিক মুকুলকে ক ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করলাম। প্রথমটা পত্রজ, তারপর কাণ্ডজ, তারপর মূলজ। আশা করি তোমার ক্লিয়ার। চলো নেক্সট পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। অস্থানিক মূল পড়ার পর আমি কিন্তু পরবর্তী পয়েন্ট তোমার সামনে ব্যাখ্যা করব, যেটা 6 নাম্বার পয়েন্ট। বলেছে মূলের সাহায্যে, স্পেশালি মূলটার উপর ডিপেন্ড করে যদি কোনো জনন ঘটে, মূলের উপর ডিপেন্ড করে। দাদা আপনি কি বলছেন, মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে? হবে, মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। যেমন দাদা, যেমন যেমন কি হতে পারে, ভালো করে দেখো। যেমন হতে পারে মূল থেকে নতুন আপত্য যে সৃষ্টি হয়, মূল থেকে নতুন এই উদ্ভিদ সৃষ্টি হয়ে যায়, নাম হচ্ছে তার রাঙা আলু আর হচ্ছে পটল। এই দুটো এমন একটা উদ্ভিদ কিনা যার মধ্যে মূল থেকে নতুন আপত্য যে সৃষ্টি হয়। বুঝতে পারছি তো? যার মধ্যে মূল থেকে নতুন আপত্য যে সৃষ্টি হয়। উদাহরণ কি বললাম? উদাহরণ বললাম রাঙা আলু, আর কি বললাম? পটল। নেক্সট কি বলছে? কান্দল মূলের সাহায্যে। কান্দল মূল কোনগুলো দাদা? কান্দল মূল কোনগুলো? কান্দল মূলের সাহায্যে যেগুলো অস্থানিক মুকুল ঘটে, তাদের উদাহরণ হচ্ছে এখানে হচ্ছে ডালিয়া আর শতমূল। দুটো ইম্পর্টেন্ট। আর আমি তোমাকে বলছি এসএসসির মতো এক্সামে আসা প্রশ্ন। দাদা এসএসসিতে এসছে আমার জিএনএম কি আসবে? কেন আসবে না বন্ধু? এসএসসিতে এসছে মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। জিএনএম ক বছর হয়েছে? ক বছর হয়েছে? 2021, 2022, 2023। 3 বছরের প্রশ্ন পড়ে তুমি পাস করতে পারবা? পারবা না। তার মানে জনন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পিএসসিতে এসছে, এসএসসিতে এসছে, ডাব্লিউবিপিতে এসছে, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা এসছে, সেগুলোও নিতে হবে। জেন পাসে এসছে, নিটে এসছে, এমনকি জিএনএম এর প্রিভিয়াস ইয়ার এসছে, সেখান থেকেও আমাকে কি জ্ঞান নিয়ে পরবর্তী স্টেপগুলো নিতে হবে, যাতে এইবার অন্তত জননের যে কটা কোশ্চেন দিবে তুমি যাতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখছি পাতার সাহায্যে। পাতার সাহায্যে জনন হবে দাদা? অবশ্যই হবে। পাতার সাহায্যে দেখে কি বলছে? উদ্ভিদের পাতার অংশ থেকে উৎপন্ন অস্থানিক মুকুল থেকে কিন্তু আপত্য উদ্ভিদের সৃষ্টি হতে পারে। এমন কিছু উদ্ভিদ আছে যাদের পাতা, এই পাতার মধ্যে থেকে মূল বেরাবে, এই পাতার মধ্যে থেকে কি হবে? নতুন একটা আপত্য জীবের সৃষ্টি হবে। পাতার মধ্যে থেকে মুকুল বেরিয়ে নতুন আপত্য জীবের সৃষ্টি। হ্যাঁ,
এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। কেন হতে পারে না? কেন হতে পারে না? পাতার মধ্যে থেকে মুকুল বেরিয়ে নতুন আপত্যজীবের সৃষ্টি হয় পাথরকুচি আর হচ্ছে বিগোনিয়া। পাথরকুচি আর কি? বিগোনিয়া। খুব ইম্পর্টেন্ট নাম, নোট ডাউন করবে। পরিবর্তিত কাণ্ড, এমন কিছু উদ্ভিদ থাকে যাদের কাণ্ডগুলো কি যায়, পরিবর্তিত হয়ে যায়। এটাকে দুভাগে ব্যাখ্যা করে আমি তোমাদের সামনে আনবো। আর এই দুভাগে ব্যাখ্যা করে এর যে এই পরিবর্তিত কাণ্ডের যে আমি ব্যাখ্যাগুলো দিব, যে কোন উদ্ভিদের কোন কাণ্ড, তাদের স্পেশালি নাম বলবো, সেই নামগুলো তুমি অবশ্যই লিখে নিবে, কারণ নামগুলো অনেকগুলো রয়েছে আর অনেকগুলো থেকে পরীক্ষা আসবে কটা? একটা। ওই একটা কোশ্চেন দাদা একটা আসবে, আমি পড়বো না, না বন্ধু না। তোমার জীবনে মা বাবা কটা? একটাই। ক্লিয়ার হয়েছে? মা বাবা কটা? একটাই। তো মা বাবা একটা যেমন লাইফে ইম্পর্টেন্ট, এটাও জিএনএম এএনএম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভালো করে দেখো কি বলছে। এবার এখানে বলছে যে পরিবর্তিত কাণ্ডকে দুভাগে ভাগ করে আমি বর্ণনা করতে পারবো, যে দুইটা ভাগের মধ্যে প্রথম ভাগটার নাম হচ্ছে মৃদগত কাণ্ড আর দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। আবার বলছি, সুন্দর করে বুঝো। এই যে পরিবর্তিত কাণ্ড কভাগে ভাগ করে বর্ণনা করব? দুভাগে। কভাগে? দুভাগে। প্রথমটা মৃদগত কাণ্ড, দ্বিতীয়টা কি? অর্ধবায়বীয় কাণ্ড। আর মৃদগত কাণ্ড আর অর্ধবায়বীয় কাণ্ড এর এমন কিছু উদ্ভিদ আছে যাদের নামগুলো পড়তে হবে, এবং সেই উদ্ভিদের যে কাণ্ড আছে অর্ধবায়বীয় কাণ্ড তার নামগুলো পড়তে হবে। কিছু কিছু উদ্ভিদ আছে যার মৃদগত কাণ্ডের নাম আছে, সেগুলো পড়তে হবে। চলো প্রথমত আমি মৃদগত কাণ্ডটা তোমার সামনে ব্যাখ্যা করে দিই। মৃদগত কাণ্ড কি বলেছে দেখি তো। প্রথম মৃদগত কাণ্ড যেটা বলেছে সেটা হচ্ছে আলু। আলুর মৃদগত কাণ্ডের নাম কি? টিউবার। আলুর মৃদগত কাণ্ডের নাম টিউবার। আরেকবার, আলুর মৃদগত কাণ্ডের নাম টিউবার। এখানে মুখস্থ করতে হবে, লিখে লিখে না, এখানে মুখস্থ করে নাও, সময় নাই, 75 থেকে 80 দিন সময় রয়েছে। দেখে নাও, আলুর মৃদগত কাণ্ডের নাম টিউবার। আলুর মৃদগত কাণ্ডের নাম টিউবার। নেক্সট, পেঁয়াজ। পেঁয়াজের মৃদগত কাণ্ডের নাম কি? বাল্ব। পেঁয়াজের মৃদগত কাণ্ডের নাম কি? বাল্ব। দেন কি বলছে? ওল। ওলের মৃদগত কাণ্ডের নাম কি? করম। ওলের মৃদগত কাণ্ডের নাম কি? করম। নেক্সট কি হচ্ছে? আদা। আদার মৃদগত কাণ্ড হচ্ছে রাইবোজোম। এবার কোন কাণ্ড কি প্রকৃতির, ভালো করে বুঝো, কোন কাণ্ড কি প্রকৃতির। এই যে আলু ছিল টিউবার, এটা ছিল স্থূলকাণ্ড। এই যে পেঁয়াজ ছিল বাল্ব, এটা ছিল স্কন্দ প্রকৃতির। এই যে ওল ছিল, এটা ছিল গুড়ি কাণ্ড। আর এই যে আদা বা হলুদ ছিল, এটা ছিল গ্রন্থি কাণ্ড। এই তো হচ্ছে টপিক। আর এইভাবে খুঁজে খুঁজে আমি তোমাদের জন্য নিয়ে আসি। দিনভর খাটি, সম্পূর্ণ রাত জেগে নোটগুলো বানাই, এবং আমি দেখি 10-12টা বইয়ের কোন অংশ এইবার জিএনএম ইম্পর্টেন্ট, তারপর এরকম নোট তৈরি হয়। ছাপ্পা মেরে না, সুন্দর করে দেখো, ভালো করে দেখো। তো আলু টিউবার, পেঁয়াজ বাল্ব, ওল করম, আদা হলুদ রাইবোজোম। আরেকবার আমার সঙ্গে এখানে মুখস্থ হবে কিন্তু, ভালো করে দেখো। আলু টিউবার, পেঁয়াজ বাল্ব, ওল করম, আদা আর হলুদে কি বলছি? রাইবোজোম। এবার নেক্সট পয়েন্টে আমি দেখি, এটা কি পড়লাম আমরা? এটা পড়লাম মৃদগত কাণ্ড। এবার নেক্সট আছে কি? অর্ধবায়বীয় কাণ্ড। নেক্সট কি আছে? অর্ধবায়বীয় কাণ্ড। তো অর্ধবায়বীয় কাণ্ড থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসে? চলো দেখি অর্ধবায়বীয় কাণ্ডগুলো কি কি। দেখো এখানে প্রথম বলেছে কি? আমরুল, ঘাস, এছাড়া শুশুনি। এর যে অর্ধবায়বীয় কাণ্ড আছে তার নাম রানার। খুব ইম্পর্টেন্ট। আর রানারের পর কি বলছে? মেথা আর স্ট্রবেরি। এর যে অর্ধবায়বীয় কাণ্ড এর নাম হচ্ছে স্টোলন। কি নাম? স্টোলন। নেক্সট কি বলছে? কচুরিপানা ও টোপাপানা। জলের মধ্যে থাকে কচুরিপানা টোপাপানা। পুকুরে দেখবা, গ্রাম বাংলায়, গ্রামে পুকুর দেখো তো, পুকুরের মধ্যে দেখো সবুজ রকম কচুরিপানা টোপাপানা থাকে। টোপাপানাগুলো সাইজে বড় হয়। কি বলছে? এটার যে অর্ধবায়বীয় কাণ্ড এর নাম হচ্ছে অফসেট। কি নাম? অফসেট। নেক্সট কি বলছে? চন্দ্রমল্লিকা ও মিল। এর যে অর্ধবায়বীয় কাণ্ড এর নাম কি? সাকার। এইভাবে পড়তে হবে, প্রত্যেকটা পয়েন্ট জেনে জেনে পড়তে হবে। তো আমরা অঙ্গ জাননে কিন্তু দুটো পার্ট বের করব। একটা পার্ট তোমাদের সামনে ক্লিয়ার, আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস দেখে নিয়েছো। এবং দ্বিতীয় পার্ট যেটা আলোচনা হবে সেটা কৃত্রিম অঙ্গ জনন থেকে হবে। ভিডিওতে সেটা তখনই আসবে যখন আমি 100 কমেন্ট পাবো আমার দক্ষিণা। এই বছর তোমাকে জিএনএম পাস করতে হবে, আর গ্যারেন্টি আমি প্রোভাইড করেছি তুমি জিএনএম পাস করবে। কিন্তু তার জন্য একটাই বেসিক জিনিস রয়েছে, তোমার পরিশ্রম। ক ঘন্টা? সকালবেলা ঘুম থেকে উঠো, 2 থেকে আড়াই ঘন্টা পড়ো, দুপুরবেলা 2 থেকে আড়াই ঘন্টা দাও, আর রাত্রিবেলা 2 থেকে আড়াই ঘন্টা দাও। এই রুটিন ছাড়া কারো ক্ষমতা নাই তোমাকে এবার জিএনএম পাস করাবে। এবিসিডি কোচিং সেন্টারে গিয়ে লাভ নাই। যারা এখনই বলে তাদের 400 পাস করেছে, কিছুক্ষণ পর বলবে 500 পাস করেছে, কোনো দেখে লাভ নাই। 5 বাড়িতে বসেও পড়তে পারবা, কিন্তু সঠিকভাবে সঠিক গাইডেন্স মেনে। অল দ্য ভেরি বেস্ট 2024 এএনএম জিএনএম প্রিপারেশনের জন্য। যুক্ত থাকো, নতুন হলে সাবস্ক্রাইব করো।